স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। ৩ মাস ধরে পর্যালোচনার পর বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক পাকাপাকি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতি কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে। দুই দেশের বাণিজ্য পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে চিঠিও দিয়েছেন ট্রাম্প। শুল্ক নিয়ে আগামীকাল আবারও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপ করা হয়েছে, আর তা কার্যকর হচ্ছে ১ আগস্ট থেকে। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে প্রধান উপদেষ্টাকে প্রিয় ডক্টর ইউনুস সম্বোধন করে ট্রাম্প লেখেন, বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে সরে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেন, মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিলে ৩৫% শুল্কের সাথে তা যোগ করা হবে। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামীকাল শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের ওপরও আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কারণেই দেশের ব্যাংক খাতের বড় ধরনের ধস ঠেকানো সম্ভব হয়েছে। সিন্ডিকেট ভেঙে যাওয়ায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে নিত্যপণ্যের বাজার। সীমাহীন লুটপাট বন্ধ হওয়ায় কমেছে অর্থ পাচার, যার প্রভাব কমেছে হুন্ডি, বেড়েছে বৈধ পথে প্রবাস আয়। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতিতে জুলাইয়ের প্রাপ্তি অনেক হলেও এখনও পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা। নামে বেনামে খেলাপি ঋণ, আইন শৃঙ্খলার অবনতি সহ প্রধানমন্ত্রীর পিয়ন, পুলিশ প্রধান, সংসদ সদস্য, রাজস্ব কর্মকর্তা, আমলা, সেনা সদস্য ও রাজনীতিকদের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও পাচারের ঘটনা তো ছিলই। তার সঙ্গে অর্থনীতির অব্যবস্থাপনার সুযোগে লাগামহীন মূল্যস্ফীতিতে ভেতরে ভেতরে ফুঁসতে থাকা সাধারণ মানুষ ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিল পরিবর্তনের আশায়। বিশ্লেষকরা মনে করেন, অভ্যুত্থানের কিছু সুফল মিলেছে অর্থনীতিতে। সরকার পতনের কারণে ঠেকানো গেছে ব্যাংক খাতের বড় ধরনের ধস। রক্তক্ষরণটাকে থামাতে পেরেছি। অন্তত বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং ওনাদের ব্যক্তিগত বুদ্ধি, ক্ষিপ্রতা এবং দীপ্ততা আমাদেরকে জাতিকে সহায়তা করছে। ব্যাংকিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল এবং এটার ফলে আমাদের ঋণের সুদের হার, আমাদের কর্মসংস্থান সৃষ্টি, আমাদের বিনিয়োগ, এটার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছিল, এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে। পণ্য বাজারে ক্ষমতাসীনদের সিন্ডিকেট ভেঙে যাওয়ায় নিত্যপণ্যের দামেও খানিকটা হ্রাস টানা গেছে। গত ৩ বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে যে আমাদের ক্রয় ক্ষমতার অবনমন হয়েছে, এটা একটা ঋণাত্মক প্রভাব ফেলেছে তাদের জীবনমানের উপরে। সেটা তো এখনো আমরা সমাধান করতে পারিনি। মূল্যস্ফীতিকে আরো অনেক কমিয়ে আনতে হবে। বৈষম্যহীন যদি আমরা সমাজ ব্যবস্থা চাই, তাহলে কিন্তু মূল্যস্ফীতিটাকে কমানোর কোনো বিকল্প নাই। বিশ্লেষকরা মনে করেন, একেবারে বন্ধ না হলেও লাগাম টানা গেছে অর্থ পাচারে, যার প্রতিফলন বৈধ পথে প্রবাহ বেড়েছে রেমিটেন্সের। এখন আমরা ইতিবাচক একটা প্রবাসী শ্রমিকদের আয় এবং রিজার্ভের ক্ষেত্রে, যেটা সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, সেখানে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থা দেখছি। অভিনব চিন্তা, উন্নয়নের ফলাফলটা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন, রিসার্চ প্রয়োজন, সেটা হয়নি। ব্যালেন্সিং ফ্যাক্টরটা বিটুইন ওল্ড, মিডল এজড অ্যান্ড দ্য কিডস, এইটাতে অনেক টাইম চলে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিক প্রাপ্তিতে আত্মতুষ্টির সুযোগ নেই, কারণ জুলাই আন্দোলনে মানুষের প্রত্যাশা ছিল পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন। সে পরিবর্তনের জন্য যে সংস্কার দরকার, তার সূচনা এখনো করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশন তো ৩১ জানুয়ারি রিপোর্ট জমা দিয়েছে।
এই 5 মাসে কিছু কি হলো? মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার 10.5 কোটি টাকা পাওনা আদায়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি সহ প্রায় 11 একর সম্পত্তি নিলামে উঠেছে। মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দ্বিতীয়বারের মতো এ নিলাম ডাকে ব্যাংকটির। এর আগেও 20 এপ্রিল এসব সম্পত্তি নিলামে ডাকা হয়। তখন এই ঋণে এস আলম গ্রুপের কাছে ব্যাংকটির পাওনা ছিল 9,948 কোটি 42,70,000 টাকা। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের কাছ থেকে 2025 সালের 1 জুলাই পর্যন্ত মুনাফা, ক্ষতিপূরণ ও অন্যান্য চার্জসহ ব্যাংকের খেলাপি বিনিয়োগ বাবদ ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার পাওনা 10,538 কোটি 68,08,889 টাকা আদায়কাল পর্যন্ত ক্ষতিপূরণ ও অন্যান্য খরচ আদায়ের জন্য বন্ধকি সম্পত্তি নিলামে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। 2027 সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করতে চায় সরকার। এ নিয়ে কাজও শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে হবে এই কারিকুলাম, যাতে গুরুত্ব পাবে 24-এর গণ অভ্যুত্থান। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক শিক্ষা দর্শন তৈরি করে রাজনীতিমুক্ত করতে না পারলে বারবার হোঁচট খাবে শিক্ষা ব্যবস্থা। 2022 সালে মাধ্যমিকের নতুন কারিকুলাম চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, যা শুরুতেই নানা সমালোচনার জন্ম দেয়। পরে এ নিয়ে ব্যাপক প্রতিবাদ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 2022 সালের পরিবর্তে 2012 সালের কারিকুলাম চালু করে তাৎক্ষণিকভাবে কিছুটা পরিমার্জন আনা হয়, যাতে বঙ্গবন্ধু বন্দনা কমিয়ে অন্তর্ভুক্ত করা হয় জিয়াউর রহমানকে। বাদ যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বিষয়। এবার 2027 সালে নতুন কারিকুলাম আনতে চায় এনসিটিবি, যা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। সবার সাথে কথাবার্তার পরিপ্রেক্ষিতে ওই রূপরেখাটা দাঁড়াবে। ওই রূপরেখাটা এখন কাকে ফলো করবে বা কি করবে সেটা বড় বিষয় না। এই রূপরেখায় আমার গ্লোবাল নিডস, আমার লোকাল নিডস এটা আসছে কিনা, এইটা হলো গিয়ে মূল বিষয়। এনসিটিবি বলছে, নতুন কারিকুলামে গুরুত্ব দিয়ে যুক্ত করা হবে জুলাই গণঅভ্যুত্থানকে। এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমাদের যেরকম মুক্তিযুদ্ধ, আমাদের যেরকম একটা আমাদের কারিকুলামের গুরুত্বপূর্ণ জায়গায় এবং আমার শিক্ষার্থীর মনন গঠনে মুক্তিযুদ্ধের একটা ভূমিকা থাকে, সেরকমই আমাদের যে এই গণঅভ্যুত্থানের যে ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট বা আদার অন্যান্য আসপেক্টে যে ইম্প্যাক্টগুলি আছে, সমস্ত কিছু একটা ওয়াইডার কভারেজ দিয়েই কিন্তু নতুন কারিকুলামে আমাদের এটা থাকবে। শিক্ষা গবেষকরা বলছেন, আগে জাতীয় শিক্ষা দর্শন ঠিক না হলে রাজনৈতিক কারণে বারবার বিতর্কিত হবে শিক্ষাক্রম। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী এবং শিক্ষক এবং অভিভাবকদের এই যে গিনিপিগে পরিণত করবার যে কালচার এবং সংস্কৃতি আমাদের দেশে বিগত 50 বছর ধরে শুরু হয়েছে, এটা বন্ধ করবার জন্য প্রথম রাজনৈতিক দলগুলোকে আগে একমত হতে হবে। তাহলে এই যে দ্বন্দ্ব, রাজনৈতিক যে প্রতিহিংসা, একটা দল আসলে আবার আগেরটা বাদ দিয়ে দেবেন, আবার পরবর্তীতে আরেকটা দল আসলে আবার পূর্ববর্তী দলেরটা বাদ দিয়ে দেবেন, এই কালচারটা শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতেই হবে এবং দূর হতে হবে। না হলে শিক্ষার যে খারাপ অবস্থা এবং নেতিবাচক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে তারই পুনরাবৃত্তি হবে। বিশ্বের উন্নত দেশের মতো টেকসই কারিকুলাম তৈরিকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 71-এর মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত মোবারক হোসেনের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যর আপিল বেঞ্চে আজ এ মামলার শুনানি শুরু হয়। মামলার নথি থেকে জানা যায়, হত্যা, নির্যাতনের মতো যুদ্ধাপরাধের দায়ে 2014 সালের 24 নভেম্বর মোবারককে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, লুণ্ঠন সহ একাধিক মানবতাবিরোধী অপরাধে জড়িত ও নেতৃত্ব দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক। যুদ্ধের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন এবং 2011 সালে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। আজ থেকে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এতে কক্সবাজারে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। ঝুঁকির মুখে পাহাড়ি জনপদের 2 লাখেরও বেশি মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের সরে যেতে মাইকিং সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কক্সবাজার পৌরসভার ৭, ৮, ৯ ও ১২ নম্বর ওয়ার্ড এবং পাশের সদর উপজেলার ঝিরংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রয়েছে বিস্তৃত পাহাড়ি এলাকা। এসব এলাকার পাহাড় ও গাছপালা কেটে গড়ে উঠেছে হাজারো ঘরবাড়ি। এতে অন্তত লক্ষাধিক মানুষের বসবাস। এই দৃশ্য শুধু কক্সবাজার শহরের নয়, রামু, উখিয়া, টেকনাফ ও মহেশখালী উপজেলায়ও। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ঝুঁকি জেনেও বছরের পর বছর বসবাস এসব মানুষের। অভিযোগ রয়েছে প্রভাবশালী ও বিত্তবানরা পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি গড়ে তোলার। ফেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যেতে পারছি না। মানুষজন তো আতঙ্কের মধ্যে আছে, রেখে গেলেও সমস্যা, থেকে গেলেও সমস্যা। 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তো আমরা জায়গা কিনতে পারতেছি না, সেজন্য আমরা কম দামে এখানে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে জায়গা নিতে পারছি। অন্যদিকে শুধু বর্ষা এলে তোড়জোড় শুরু হয়, স্থায়ী সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। বর্ষা আসলেই কেবল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। এই মানুষগুলোই পাহাড় কাটছে, এই মানুষগুলোকে কিছু মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আইনের পরিপূর্ণ ব্যবস্থাপনা না থাকায় আজকে এই যে প্রায় 2 লক্ষ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। আজ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, বুধবারের পর 2 থেকে 3 দিন বৃষ্টিপাত একটু কমবে, এরপরও আছে ভারী বৃষ্টিপাতের আভাস। 24 ঘন্টায় ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে এবং এই ভারী বর্ষণ হলে যেটা হয়, এই পাহাড়ি এলাকায় যেখানে পাহাড় আছে সেখানে যদি ঝুঁকিপূর্ণ কোনো বাড়িঘর থাকে তারা ভূমিধসের আশঙ্কায় থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি নিরাপদ আশ্রয়ের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু পরিবারকে। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। গত বছর ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারে রোহিঙ্গা সহ 27 জনের মৃত্যুর ঘটনা ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রুখিয়া ও টেকনাফে অর্ধ শতাধিক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বিরামহীন বৃষ্টিতে কক্সবাজারের হোটেল মোটেল জোনের কলাতলি প্রধান সড়কে পানি জমেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটায় দুর্ভোগে পড়েছেন পর্যটকরা। টেকনাফ উপজেলার 6টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় 50টিরও বেশি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। উখিয়ার 10টি গ্রামে জলাবদ্ধতা সহ সবজি ক্ষেত, বীজতলা ও পানির বরজ নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাথরকুয়ারি খুলে দেয়া সহ 6 দফা দাবিতে আজ থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। সকাল থেকে সিলেটে বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ। নগরের বিভিন্ন বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি, তবে 3 চাকার যানবাহন ও ট্যাক্সি কর্মবিরতির আওতামুক্ত। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 6 দফা দাবিতে সোমবার সন্ধ্যায় সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি এবং সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। যাচ্ছি তার কাছে। প্রত্যুষ, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে জনসাধারণের দুর্ভোগের খবর, পাশাপাশি তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। গৌরী, আমি এখন রয়েছি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, প্রবেশ পথ বলা যায়। এটি সিলেটের প্রবেশদ্বার অর্থাৎ হুমায়ুন রশিদ চত্বরে। আমি একটু ভোগান্তির চিত্র আপনাকে সরাসরি দেখাতে চাই। দর্শকদেরকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আসলে সাধারণ মানুষ হেঁটে রাস্তা পারাপার করছেন। বেশিরভাগই আসলে বাস মিনি বাসের যাত্রী এবং তারা বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে হুমায়ুন রশিদ চত্বরে যে পয়েন্টটি, সেখানে কিন্তু মানুষের জটলা লেগে আছে। সকাল থেকে আমরা যে চিত্রটি দেখেছি, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে অন্যান্য যে সকল টার্মিনাল রয়েছে সেগুলো থেকে কোনো ধরনের বাস মিনি বাস ছেড়ে যায়নি, যে কারণে আসলে দূর দূরান্তের কিংবা আশেপাশের উপজেলায় যারা যে সকল যাত্রী, নারী, শিশু, বৃদ্ধ, পরীক্ষার্থী সহ আসলে বিভিন্ন আমরা দেখেছি হাসপাতালের রোগীও রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন ধরনের রিপোর্ট দেখিয়ে এদিকে যাতায়াত করছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তো ভোগান্তির চিত্রটা বেশ বড়ই বলা যায়। তবে শ্রমিক নেতৃবৃন্দ বলছেন তাদের যে 6 দফা দাবি, এটি আসলে পাথরকুয়ারি খুলে দেয়া এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সাম্প্রতিক সময়ের প্রশাসনের অভিযানে প্রেসার মেশিনের সংযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ সহ ট্রাক শ্রমিক যারা রয়েছেন পাথরবাহী, তাদেরকে হয়রানি করা এবং ট্রাক সিজ করা সহ নানান ধরনের অনিয়ম তাদের সাথে হচ্ছে।
সেক্ষেত্রে তারা এর প্রতিকার চেয়ে কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন জেলা প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তারা বলছেন যে তারা এর প্রতিকার পাননি, যে কারণে তারা বাধ্য হয়ে আজকের এই অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন। তো আমরা যে বিষয়টি শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাদের সাথে আজ বিকেল নাগাদ প্রশাসনের একটি আলোচনার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে তাদেরকে সমস্যার সমাধানের জন্য আহ্বান জানানো হয়েছে। এবং তারা বলছেন আসলে তাদের যে সকল দাবি, বিশেষ করে পাথরঘড়ি খুলে দেওয়া সহ যে 6 দফা তারা তুলে ধরেছেন, সেটি না মানা পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। তবে কর্মসূচি যাই হোক না কেন, সাধারণ যাত্রীরা বলছেন বা সাধারণ মানুষ বলছেন এই সকল দাবি দামা মানার ক্ষেত্রে সাধারণ জনদুর্ভোগ তৈরি যাতে না করা হয়, এই আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রী সহ নাগরিকরা। এই ছিল সিলেটের পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। বেতন বৈষম্য নিরসন ও পদোন্নতি সহ 6 দফা দাবি আদায়ে লালমনিরহাটে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল 8টা থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে শুরু হয় এই কর্মসূচি, চলবে দুপুর 12টা পর্যন্ত। কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। দাবি মানা না হলে শাটডাউন কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরে জেলা সিভিল সার্জনকে স্মারকলিপি দেওয়া হয়। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে খুলনা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস, আজ আমরা খুলনা জেলায় আছি। এই টিম সারাদিন আজকে খুলনা জেলার বাসিন্দাদের সাথে কথা বলবো, তারা কী ধরনের সংকট এবং সম্ভাবনা কী আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা জানি যে খুলনায় 6টি রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল এবং সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে গত 2 বছর যাবৎ সেগুলো আবার পুনরায় বেসরকারি উদ্যোগে চালুর চেষ্টা চলছে। কিন্তু আমরা এখানে শ্রমিকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, সেটিও কিন্তু এখনও খুব বেশি আশাব্যঞ্জক পরিস্থিতিতে হয়ে ওঠেনি। আমরা এখন শ্রমিকদের সাথে কথা বলবো, একটু জানার চেষ্টা করবো যে আসলে এখানকার কী পরিস্থিতি। আপনারা আসলে কেমন আছেন, কী পরিস্থিতি একটু বলবেন। বর্তমান বিগত সরকার যে মিলগুলি বন্ধ করছে, এই মিলগুলি বন্ধ করার টাইমে বলছিল 2 মাসের মধ্যে শ্রমিকের পয়সা দেবে, 3 মাসের মধ্যে মিল চালু করবে। কিন্তু দুঃখের বিষয়, উনি তো পলায় গেল, 5 বছর শেষ হয়ে গেছে, কিন্তু শ্রমিকের পয়সা এখনো দেননি। বুঝতে পেরেছি যে আপনারা যে শ্রমিকের যে প্রতিশ্রুত টাকা সেটি আপনারা এখনো পাননি। আপনার কি অবস্থা একটু বলবেন। আমাদের বর্তমানে যে পরিস্থিতি আছে, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, না খাইয়ে দিন কাটাচ্ছি। একবেলা নেই একবেলা খাই, ছেলেমেয়ের লেখাপড়া কাপড় চুপড় হয় না, এখনও বকেয়া পয়সা আছে, বিল আছে, বোনাস আছে, এরিয়া আছে, কোনো টাকা হচ্ছে না। আর আমরা চাই যে রাষ্ট্র মিল রাষ্ট্রভাবে চালু করবে। 5টা জুট মিলের টাকা এখনও পাই নাই, আমরা খুব সমস্যা আছি। এই বর্তমান সরকার যে আছে, সে যদি চিনিকল চালু করতে পারে, সে পাটকলও চালু করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এখানে অনেক নারী শ্রমিকরাও আছেন। যে আমি যতটুকু জানতে পেরেছি আপনি এখানে কাজ করতেন, এখন কি করছেন এবং কি পরিস্থিতি? এখন বাসা বাড়িতে কাজ করি। আমার নাম খাদিজা, আমি ক্রিশ্চিয়ান জুট মিলে চাকরি করতাম। এখন অনেক অসহায় আছি, আমাকে কোনো কর্ম নাই, আর আমাকে কোনো ইনকাম নাই। সরকারে 30 টাকা করে চালের কেজি দিচ্ছে, কিন্তু আমরা ইনকামই করতে পারতেছি না। তা 30 টাকার চাল আমরা কী করে কিনবো? তা আমরা বলি যেই কেন টেন্ডার নিতে আসে, রেল লাইনের এপার হইলেই কিন্তু আমরা ঠ্যাঙ্গের নলা কিন্তু ছুটে ফেলাই দেবো। তা আল্লাহ আমাকে যা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে শ্রমিক, নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিক, তারা সবাই কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছেন এবং তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা যে পুনরায় এই শ্রমিকগুলো যেন আরও কাজ করতে পারে, এমনভাবে কারখানাগুলো আবার চালু করা হোক। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি আসলে কি করতেন এখানে? আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি এই মিলের শ্রমিক। আগে মিলে চাকরি করতাম। বিগত সরকার মিল যখন বন্ধ করে, তখন একটা কমিটমেন্ট করছিল যে 2 মাস পরেই আবার আধুনিকরণ করে এই মিল চালু হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই মিল তো চালুও করে নাই, আর টাকা 2 মাসের ভিতর দেওয়ার কথা ছিল, আজকের 5 বছর অতিবাহিত হয়েছে, একটি টাকা। বুঝতে পেরেছি। আপনার মানে যে বকেয়া বেতন সেটাও আপনি পাননি। একটু বলবেন যে আপনি কি পরিস্থিতি, একটু আপনি যদি একটু বলেন। আমি পিপুলস এবং দৌলতপুর জুট মিলের শ্রমিক ছিলাম। বিগত সরকারের আমলে 5টা মিল একই সাথে বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এখন পর্যন্ত কোনো বকেয়া টাকা দেওয়া হয় নাই, এগ্রিমেন্ট কোনো টাকা পয়সা কিছু দেওয়া হয়। এখন আমরা বাধ্যতামূলক মোটর রিক্সা চালাচ্ছি, রিক্সা চালিয়ে কোনো রকম জীবনযাপন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা দেখলাম যে এইখানে আমাদের যে কারখানায় যে
বিষয়গুলো ছিল যে প্রায় 34,000 শ্রমিক এই কারখানাগুলোতে কাজ করতেন। এর মধ্যে পুনরায় চালু হওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2,000 শ্রমিকের মতো 3 থেকে 4,000 শ্রমিকের মতো এখানে তারা কাজ করতে পারছেন, বাকি শ্রমিকরা কিন্তু অন্য কোথাও কাজ করছেন। তো আপনি কি করেন এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আপনাদের ডিবিসিকে ধন্যবাদ জানাই। সরাসরি আজকে আপনাদের এখানে আমি কথা বলার জন্য অনেক ভালো মনে করছি, কারণ আমাদের শ্রমিকরা এখন বেহাল অবস্থায় আছে। অনেকে ক্ষুধার্ত অবস্থা না খেয়ে কাজ করতে পারতেছে না, কোথাও কাজ পাচ্ছে না, শ্রমিক অনেক অশান্তির মধ্যে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বুঝতে পেরেছি যে আমরা শ্রমিকরা অনেক কষ্টে আছেন এবং এই শ্রমিকগুলো যেন আবার তাদের কাজ ফিরে পায় এবং এখান থেকে যে অর্থনৈতিক আয় হতো সেই আয়টাও যেন আবার শুরু হয়, এমন কিন্তু প্রত্যাশা সবার। তো CSRM ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবে এই আজকের এই খুলনা জেলায় এবং আমরা আরও পরবর্তীতে অন্য খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ভেসে যাওয়াদের প্রাণহানি ছাড়িয়েছে 100। ভেসে যাওয়া লোকজনকে উদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয়। বন্যায় কের কাউন্টি নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়। সে সময় ক্যাম্পে অংশ নেয় অন্তত 27 শিশু ও তত্ত্বাবধায়ক মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী শুক্রবার টেক্সাসে সফরের করা পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচকেরা যে অভিযোগ তুলেছেন তারও কঠোর জবাব দিয়েছে হোয়াইট হাউস। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।